আপনারা জানেন বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতের ডিপ্লোম্যাটিক রিলেশনটা একটু উত্তেজনাপূর্ণ ভাবেই চলছে। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে ভারতে ভিজিট করার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিষয়টি নিয়ে কি হচ্ছে কূটনৈতিক পর্যায়ে, এটা নিয়ে নানান গুঞ্জন উঠছে। আসলে ভারত বাংলাদেশ সম্পর্কটা এই মুহূর্তে কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, বিষয়গুলো নিয়ে একটু খোলামেলা আলোচনা করা দরকার। নিয়মিত অনুষ্ঠানের অংশ হিসেবে আমাদের রাশেদ ভাই আমাদের সঙ্গে রয়েছেন। তো রাশেদ ভাইয়ের কাছ থেকে আমি জানার চেষ্টা করব যে তারেক রহমানের এই যে সাম্প্রতিক ভারত সফরের যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে তিনি কতটুকু জানেন এবং তার কাছে কি তথ্য আছে। রাশেদ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাব্বির, তোমাকে এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন সকলকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনার কাছ থেকে আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এই যে সাম্প্রতিক সময় তারেক রহমানের ভারত সফরের বিষয়টা নিয়ে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে এবং তিনি বলেছেন অনুকূল পরিবেশ চান। অনুকূল পরিবেশ বলতে তিনি কি বুঝাচ্ছেন এখানে? ধন্যবাদ সাব্বির। এখানে ঘটনা হচ্ছে কি যে তোমার তারেক রহমানের যেই ভারত সফর এটা সম্ভবত ক্যান্সেল হয়ে গেছে। আমি যা বিবিসির যেটা দেখলাম, বিবিসির একটা নিউজ, তুমি আমি আচ্ছা ফটোকার্ডটা দিয়েছি, এই যে আপাতত বাতিল আচ্ছা করলো আচ্ছা ঢাকা, অলরেডি বাতিল করে ওকে দিছে। আচ্ছা এখন ওকে এই বাতিল করাটাতে সবচেয়ে বেশি যদি বলো আমি খুশি হয়েছি। কিরকম? তার কারণ হচ্ছে গত প্রোগ্রামে, তোমার ওই প্রোগ্রামে আমি বলছিলাম যে আমি ভাইয়ার কাছে একটাই আবেদন, ভাইয়া আপনি ভারত যাইয়েন না, কারণ ভারত যদি যান তাহলে এই যে আমরা চিল্লাইলাম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, চোখে চোখ রেখে কথা বলবো, এটা তো হইলো না। ভাইয়া আপনি ভারত যাবেন না, আপনি এখন ভারতকে বলেন যে নরেন্দ্র মোদী তুমি আমার দেশে আসো, তোমার সাথে আমার দেশে বসে আমি কথা বলবো, প্রয়োজনে তুমি আসো। আপনি ওইভাবে ডাকেন, তাইলে না একটা হেরাম দেখা যায় যে আমরা একটা বিশাল দেশ, বিশাল শক্তি। ভারত যে যাবে না কেন, আমি আগেও বলছি যে এরা ভারত যাবে না এবং আমি বলছি ভারত না যাওয়া উচিত। কারণ হচ্ছে কি জানো, এটা এই কাহিনী যে হবে আমি আগেই জানতাম। তার কারণে তুমি যদি একটু খেয়াল করো কয়েকদিন যাবত যে যেমন নাহিদ বলতেছিল যে তারেক রহমান যদি ভারত যায় তাইলে আমরা সব ফাঁস করে দিব। সার্জিস বলছে তারেক রহমান ভারত যাওয়া গেলে সে আত্মহত্যা করবে। মৌলবাদীরা কোনো অবস্থাতেই চায় না যে তারেক রহমান ভারতে যায়। আর তারেক রহমানেরও ওই সক্ষমতা বা ক্যাপাসিটি নাই যে মৌলবাদীদের কথা বাদ দিয়া সে সাহস দেখায় ভারত যাইতে পারবে। সে এটা যাবে না, এটা আমি আগেও জানতাম, এখনো জানি। না যাওয়াতে একটা জিনিস ভালো হয়েছে, এখন যাবে না। তো এখন যাবে না, সুতরাং সেপ্টেম্বর মাস পুরোটা নরেন্দ্র মোদী ব্যস্ত থাকবে, অক্টোবর নভেম্বরও ব্যস্ত। আর অক্টোবর নভেম্বরে নর্মালি ভিজিট হয় না, অন্যান্য দেশের ভিজিট হয়। তো এই অবস্থায় সে যেহেতু যাবে না, তো এতে কি হবে জানো, আমাদের যে গঙ্গা চুক্তি মুক্তি যেগুলো আছে এগুলো তো হবে না। ওইদিকে সম্ভবত পশ্চিমবঙ্গের ওইদিকে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, গত 2-3 দিন প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের কারণে প্রচুর পানি, সব নদীতে অলরেডি এত বেশি পানি যে সুতরাং পানি চুক্তি করার জন্য তার যায় লাভ নেই। না, সুতরাং পানি আছে আপনাদের কাছে, কোনো সমস্যা নেই। এখন উনি যাবেন না, কিন্তু উনি ভারত যাবেন না, সফরে দাওয়াত দেওয়ার পরও যাবেন না, কিন্তু ভারতের কাঁচামরিচ ছাড়া গলা দিয়া ভাত নামবে না, আচ্ছা ভারতের চাউল ছাড়া প্লেটে ভাত রান্না হবে না, ভারত থেকে ডিজেল আমদানি না করলে বাংলাদেশের মিল ফ্যাক্টরি তো দূরের কথা, ট্রাক বাস কিছুই চলবে না। কৃষি কাজ যেটা করে ডিজেলের প্রয়োজন সেগুলোও চলবে না। তো কয়দিন পরে ধরো আদানি বিদ্যুৎ কেন্দ্র তো অলরেডি কমাই দিছে, এখন আবার আদানি করবো যে বেয়ারিং আরো একটা নষ্ট হয়ে গেছে, সুতরাং 800 মেগাওয়াট এই মুহূর্তে যেটা যায় সেটাও আর দিতে পারতেছি না, বন্ধ। এরপরে ধরো নেপাল থেকে যে 50 মেগাওয়াট আসে, সেই 50 মেগাওয়াটও হয়তো চলে যাবে গা, বলবে যে ভারতের তার নষ্ট হয়ে গেছে, যার কারণে এখন তার তো বিশেষ লম্বা, ওই যে মনে আছে পল্লী বিদ্যুতের লম্বা তারের কথা, হ্যাঁ, লম্বা তারের কথা মনে আছে, তার অনেক এখন লম্বা, বলবে এখন বলবে যে এত লম্বা তার যে তার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা আর আপনাদের বিদ্যুৎ দিতে পারতেছি না, এগুলো বলবে ভারত। ভারত এখন আস্তে আস্তে চাপ দিবে। আচ্ছা আচ্ছা এইটা
এই সরকার এখন বুঝুক যে কি করবে না করবে। উনি যাবে না, ব্রাভো তারেক ভাই, আপনি যাইয়েন না, আপনি বরঞ্চ ওদের সবারে ডাকেন, আর নাহলে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন। রাইট, করেন। ভারত ভারত তো আধিপত্য বিস্তার খেলান। করতেছে ভাই বাংলাদেশে। কূটনীতিক হুম, সম্পর্ক ছিন্ন করতে সমস্যা কি? আমরা ইসরায়েলের লগে সম্পর্ক রাখি নাই, কি হইছে? চলি নাই আমরা? তাই তো, তাই তো। ভারতের লগে সম্পর্ক ছিন্ন করেন, ছিন্ন কইরা এই ঢাকা পিন্ডি ডিরেক্ট ফ্লাইট সার্ভিস করেন 20-25টা সপ্তাহে, টিকিটের দাম অর্ধেক কইরা দেন, প্রয়োজনে চায়নার সাথেও দেন, ভিসা লেস কইরা দেন এদের লগে। অবশ্য পাইকারা হুম, মনে হয় ভিসা লেস করছে, যে ভিসা লাগবে না এখন আর। চায়নার হুম, লগেও হুম, ভিসা হুম। লেস করেন। এমনিতেও ইউরোপীয় ইউনিয়ন আগামীকাল ঘোষণা দিচ্ছে ট্রাভেল ব্যান্ডের হুম। বাংলাদেশের সাথে। দেখা যাক কি কি চলে, দেখো। আচ্ছা, কি আর হবে, সর্বোচ্চ যে পাবলিক যখন বিদ্যুৎ পাবে না, গ্যাস পাবে না, তেল পাবে না, এই আর বিএনপি অফিস ভাঙচুর টাংচুর করবে, এই আর কি, নাকি? না, পাবলিক ভাঙচুর করবে না। পাবলিক এখন ওই যে কিছু কিছু এক ভাইয়ের সাথে সকালবেলা কথা হচ্ছিল। উনি কয় যে আচ্ছা। ভাই আমি ওই যে ইয়ে কিনবো, কেরোসিনের চুলা ছিল না আগে এক সময়, হ্যাঁ, ওই স্টোভ, চুলা, স্টোভ। স্টোভ, কয় যে ওই স্টোভ কিনুম তো সলিতা মইতা লাগাম। আমি বলছি, সলিতা মইতা এখন আছে কিনা? কয় সলিতা না থাকলে তোয়াইল্লা কাটুম, বউয়ের শাড়ি কাইটা লাগাই দিয়ে অন্তত বাট্টা তারাইন্দা 2-4টা খাবো। তো আমি বললাম যে আপনি আচ্ছা। ইন্ডাকশন চুলা কিনেন। তো এখন এ কয় যে ভাই বহুত দাম। তো আরেক ভাই কয় যে না ভাই, আমার এখানে আমি তো ইন্ডাকশন চুলা দিয়ে ভাত রাইন্দা 3000 টাকা বিল হয়। আপনার ৩০০ আর টাকা কত টাকা? সেটা বুঝছে। 300 টাকা। সুতরাং আপনার আর কত টাকা বিল হইব ভাই? তো এখন মানুষ ওই চুলা-মুলা জ্বালাইবো, আর আমরা সেই আদিম যুগে যাবো আরকি। ওই যে কয়দিন আগে এক আমরা ইমাম সাহেবের ইয়ে পাইছো মনে হয় যে দোয়া পইরা কোয়ার লগে লগে গাড়িতে পেট্রোল হইলো, আর ৩ মাস ধরে সে গাড়ি চালাইলো। রাইট, রাইট। আপনি আপনি এইটার ব্যাপারে আমাদেরকে একটু ব্যাখ্যা দেন, আমি ততক্ষণে ফুটেজটা নিয়ে আসি। আপনি এটা একটু ব্যাখ্যা দেন আমাদেরকে, আমি ততক্ষণে ফুটেজটা নিয়ে আসি। তো এই হচ্ছে অবস্থা। সুতরাং মানুষ উত্তেজিত এত তাড়াতাড়ি হবে না। পাবলিক ধরো এই মুহূর্তে ২৭ লাখ গার্মেন্টস কর্মী চাকরি হারাইছে। তার মধ্যে ১৭ লাখ নাকি মহিলা, আর বাকি ১০ লাখ পুরুষ চাকরি হারাইছে। সুতরাং গার্মেন্টস ফ্যাক্টরি আরো বন্ধ হইতে হবে, আরো সমস্যা হইতে হবে। বরঞ্চ তারেক জিয়া গেলে হয়তো ওই যে বাংলাদেশ থেকে যেসব গার্মেন্টস পণ্যগুলা ভারতের বিভিন্ন বন্দর হইয়া যাইতো, ওই জিনিসটা হয়তো হ্যাঁ, খুলে যাইতো। দ্বিপাক্ষিক অনেক সমস্যা আছে, এগুলো হয়তো ঠিক হইয়া যাইতো। সমাধান হইতো, উনি, হ্যাঁ, সমাধান এখন হইতো। উনি হ্যাঁ। যাইতে পারবেন না। উনি যাইতে পারবেন না। আমার যা মনে হচ্ছে যে উনার যাওয়ার পেছনে এনসিপি ফেনসিপির চেয়ে বড় প্রবলেম হচ্ছে চায়না। হয়তো চায়নার এমন প্রেশার আচ্ছা। আছে যে তুমি আমারে হুম, তিস্তামুখী বাদ মাদ এগুলা করবা কইয়া এখানে আইসা তুমি আমার থেকে রাজকীয় আহার কইলা, রাজকীয় হুম, সংবর্ধনা নিলা। এখন তুমি আবার ভারতে হুম, যাইবা, ওইখানে আবার সার্জিও গোর বইয়া রইছে আমেরিকাতে, আমেরিকান। এরা আবার তোমার হুম। ডাইকা কি না কি কইব, এ হইতে পারে। আর না হইলে আরেকটা কাহিনী হইতে পারে। কি সেইটা সেই হইছে যে কাহিনী? হয়তো সেটা যে সে হয়তো চিন্তা করতেছে যে ভারতে গেলে আকাশে বাতাসেও তো শেখ হাসিনার গন্ধ পাওয়া যায়। এটা যদি আইসা যদি ওর গায়ে লাগিয়া যায় তাইলে কি হবে? এটাও প্রবলেম হইতে পারে। আওয়ামী লীগ, আওয়ামী লীগের গন্ধ লাগতে পারে শরীরে। হ্যাঁ, মূলত দেখো আমাদের কোনো পররাষ্ট্রমন্ত্রী নাই কিন্তু এই মুহূর্তে। রজার খলিল এখন আর আইনত আমাদের পররাষ্ট্রমন্ত্রী না। উনি যেদিন নির্বাচিত হইছেন সেদিন থেকে কিন্তু ওনার পররাষ্ট্রমন্ত্রী না। উনি ছুটিতে চলে গেছেন। ইউ- একটা ইউনাইটেড দেশের নেশনে। সরকার একটা দেশের সরকার আরেকটা দেশে যাইতে গেলে পররাষ্ট্রমন্ত্রীদের প্রচুর কাজ থাকে ১৫-২০ দিন আগ থেকে। কোথায় হুম, মিটিং হুম। হবে, কার সাথে মিটিং হবে, কোন কোন সেক্টরে মিটিং হবে, কোন কোন কথা নিয়ে আলোচনা হবে, কোন কোন চুক্তিগুলো হবে, কোন কোন সমঝোতা স্মারকগুলো হবে, এগুলো নিয়ে বিশাল একটা কাজ কাম আছে। সেটা সফর ১ দিনের হোক, ২ দিনের হোক, ৫ দিনের হোক, আর ২ ঘন্টার হোক, এগুলো সব রেডি করতে। এগুলো রেডি করার মতো লোক তো নাই বাংলাদেশে। এগুলো যে রেডি করবে এরা জানেই না। আর তারেক রহমান ২ দিন আগে কইলো যে ভাই ভারত আমাদের গ্যাস টাইনে নিয়ে যায়। কেমনে? কয় যে আমাদের যেখানে গ্যাস কূপ আছে তার পাশে দিয়া ভারত 5 বসাইয়া টাইনে নিয়ে যাইতেছে। উনি এই পৃথিবীতে উনি কোত্থেকে এই জিনিস পাইছে জানি না। তোমার এ নিশ্চয়ই ইয়ে তো আছে এই যে হরমুজ প্রণালী। এ হরমুজ তো প্রণালী। বিজ্ঞানের থেকেও উপরে চলে গেল। হ্যাঁ। তুমি হরমুজ প্রণালী আছে? হরমুজ প্রণালী হচ্ছে যে পৃথিবীর সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র।
ওইটার এক পাশ থেকে হুম। তোলা হচ্ছে যে ইরান, আরেক পাশ থেকে তোলা হচ্ছে যে ওমান। একটাই প্রণালী, অলরেডি কত 20 না 30 কিলোমিটার জানি, পাশাপাশি জায়গা থেকে তুলতে, যার যেটা সীমানা সে সীমানার ভিতরে। আর তারেক রহমান কই থেকে এই ইঞ্জিনিয়ারিং আনলেন বুঝলাম না। উনি কইলেন যে চালায়া যায়। আরেকজন তারেক রহমানের উপদেষ্টা, উনি গতকালকে বললেন যে 98% গ্যাস শেখ হাসিনা ভারতরে দিয়ে দিছে। তা 98% গ্যাস শেখ হাসিনা ভারতরে দিলে গত 15 বছর তো গ্যাস আর বিদ্যুৎ নিয়ে কোনো গন্ডগোল হয়নি। তখন দিছে, তখন গন্ডগোল হয়নি, এখন গন্ডগোল হয়নি। আর কোন পাইপ দিছে দিয়ে দিতে? ওইটা কয় নাই। তো তাইলে এখন যদি দিয়ে, যদি শেখ হাসিনা দিয়ে থাকে, আপনি সেটা বাতিল করেন না কেন? আপনারা বাতিল করতেছেন না কেন? বাতিল না কইরা অযথা মস্কারি কথাবার্তা বলতেছেন কেন? তুমি চাইলে তুমি একটা ছবি দিছি আমি, ওই যে ওনার ইয়ে করতার, এই যে চিফ হুইপ নুরুল ইসলাম মুনি, 98% গাঁজাখড়ি গল্প করে। তুলে দিয়েছিল শেখ হাসিনা, তুলে দিয়েছিল। তার মানে এখন নাই, এখন আর দেয় নাই। তাহলে এই গ্যাস আপনারা ব্যবহার করেন না কেন? 98% দেওয়ার পরে 2% দিয়ে যদি দেশ চলতো, তো এখন তো আপনাদের কাছে 100% আছে, এখন চলে না কেন? এইসব কথার জবাব দিতে না। ঘটনা হয়েছে কি জানো, দোষ আরেকজনের ঘাড়ে চাপাইয়া দিতে খুব মজা। আর এখন ঘটনা হচ্ছে যত দোষ সব অঞ্জু ঘোষ। যাই হয়েছে হয়েছে, বাংলাদেশের সব আওয়ামী লীগের দোষ, সব আওয়ামী লীগের দোষ। এমন বেকুব তারেক রহমান কারণ ভারতের থেকে যে হ্যাঁ ভারতের এমন থেকে যে বেকুব সাথে তেল মিটিং চাইলো, হ্যাঁ 82,000 এত লিটার তেল কিছু বলার পর, এত কিছু বলার পর ভারতের কাছ থেকে যে তেল চাইলো, তেল কি পাইবো? আমি এটা আমার মনের ভিতরে এই কোশ্চেনটা খুসখুস না, করতেছি। তেল অলরেডি পাইছে। তবে আমি কেন আমার রাগটা এখন ভারতের উপর কি জন্য জানো? আমি বুঝি না, এ ভারত তারেকরে লাগবে, তারেকেরে এত দাওয়াত দেশ কেন বেটা? এখন এ ভারতের মোদি সব পুরা ভারতবাসীর একটা জবাব দিতে পারে তারেক, যে ও ডিরেক্ট এইভাবে বলতে, একদম এই ভাষায়, এ মোদি তোর দরকার তো তুই আয় বেটা আমার এখানে, তুই আয়। এরা আয় না, ওই যে আমগো গুলিস্তানের হোটেল আছে না, ওইসব হোটেলে রাখা উচিত মোদিরে, যে যা আয় ওখান থেকে আয় আমার লগে কথা বেয়া যাবে। তারপরে যদি ভারতীয় শিক্ষা হয়, এর আগ পর্যন্ত হবে না এদের।